আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। চলছে অনার্স প্রথম বর্ষের পেইড কোর্সের ক্লাস। তো তোমরা ভালো করে জানো আমাদের প্রতিটা কোর্সের কিন্তু মোটামুটি ভাবে 5টা করে চ্যাপ্টার শেষ করা হচ্ছে ইন কোর্সের আগে। তোমাদের ইন কোর্স কিন্তু খুব বেশি দেরি হয়তো হবে না। হুম, তো আমরা কিন্তু চলছি, ভালো গতিতে চলছি। এখন থেকে কিন্তু নতুন রুটিনে ক্লাস হবে, নতুন রুটিনটা দিয়ে দেওয়া হবে। হুম, যারা ক্লাসে আছো অবশ্যই একটু কমেন্টস করবে। ঠিক আছে, আজকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ও এন্ট্রপি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং এন্ট্রপি এই চ্যাপ্টারটা পড়ার পরে কিন্তু আমরা সরাসরি শিফট করব হচ্ছে অন্য একটি কোর্সে। সেটি হচ্ছে পদার্থের ধর্মতরঙ্গ ও স্পন্দন। ধর্মতরঙ্গ ও স্পন্দন কথা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা কোর্সের 5টা করে চ্যাপ্টার শেষ করব উইথ ম্যাথমেটিক্স থিওরি বেসিক এবং কি বলবো সাজেশন। আজকালের মধ্যেই বলবিদ্যার যে প্রথম 5টি চ্যাপ্টার হয়েছে তার সাজেশনটা দিয়ে দেওয়া হবে, সব রেডি আছে, সবাই খেয়াল রাখবে। ওকে, এখন থেকে সপ্তাহে 3 দিনের বেশি ক্লাস হবে, রুটিনটা দ্রুতই আপলোড করা হবে। তারপর ঠিকঠাক আছে কিনা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, একটু ল্যাপটপের চার্জিং লাইনটা দিয়ে নেই, সবকিছুতে চার্জের অভাব যেন লেগেই থাকে আমাদের। হ্যাঁ, তাপগতিবিদ্যার কি বললাম, দ্বিতীয় সূত্র এবং এন্ট্রপি। যাই হোক, এই চ্যাপ্টারের প্রথমে যে জিনিসগুলো আমাকে পড়তে হয়, একটু জানতে হয়, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এটা যেহেতু চ্যাপ্টার নামে এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তো দ্বিতীয় সূত্র আসলে আসলে যে কোনো একজনের বিবৃতি দিলে হয়। দ্বিতীয় সূত্র দিয়েছে 4জন বিজ্ঞানী, কার্নো, ক্লসিয়াস, কেলভিন, প্লাঙ্ক। কি বললাম? কার্নো, ক্লসিয়াস, কেলভিন, প্লাঙ্ক। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আমি আবারও বলছি যে আমি আমার ক্লাসে যা পড়াই, আমি বলতেছি কি আমি আমার ক্লাসে যা পড়াই এর বাইরে কিন্তু কিছুই লাগবে না। যে যে বিষয়গুলো দেখিয়ে দেই বা ধারণা দেই সেগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে, এর বাইরে কিছু লাগবে না। আমি সবই পড়াচ্ছি। আর তোমরা জানো যে তোমাদের এখন যে পরীক্ষাটার সিস্টেম হচ্ছে সেটি কিন্তু মোটামুটি পর্যায়ে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ক্লাসগুলো হচ্ছে, সরি পরীক্ষাগুলো হচ্ছে, বোর্ড পরীক্ষা, যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু ক্রিয়েটিভ প্রশ্ন হয়ে যাচ্ছে কিছুটা আর কি। ডাইরেক্ট প্রমাণ ভিত্তিক প্রশ্ন তাকেও কিন্তু মডিফাই করে দেওয়া হচ্ছে। এই জন্য কিন্তু জানতে হবে, ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু নো, এবং মেমোরাইজও রাখতে হবে কি অনুযায়ী তোমাদের যে বড় বড় যে প্রশ্নগুলো আমাদের, এটা কিন্তু একটা মেমোরাইজিং এর বিষয় থাকে। যদিও তুমি ভালো করে বোঝো ঠিক আছে কোনটার পর কোনটা প্রমাণ করতে হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হয় যে কার পরে কি প্রমাণ আনতে হবে। এটা কিন্তু না মেমোরাইজিং প্লাস বোঝার বিষয়, দুটোই কিন্তু এখানে থাকে। ওকে, তো যাই হোক, তাপগতির দ্বিতীয় সূত্র আমরা কার্নো, কে কে দিয়েছে, কার্নো, ক্লসিয়াস, কেলভিন, প্লাঙ্ক। আমি বাংলাটা লিখে দেবো না, এটা ইন্টারমিডিয়েট লেভেলও আছে, কি বাংলাটা লিখে দেবো না, ইন্টারমিডিয়েট লেভেলেও এই সব মানে সূত্রগুলো আছে। কার্নো, ক্লসিয়াস, কেলভিন, প্লাঙ্ক, সবগুলোরই একই কথা, সম্ভব নয়। কি বললাম? সম্ভব নয়। আমি দেখো পাশে লিখে রাখছি সম্ভব নয়। কি সম্ভব নয় কথাটা আমি লিখে রেখেছি কেন? প্রত্যেকটা বিজ্ঞানী বলেছে যে সম্ভব নয়। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রথম যে কথাটা, এটা সম্ভব নয়, বা এটা অনেক সময় বলা যায় তাপগতিবিদ্যার অসম্ভবতার সূত্র বলা যেতে পারে। যেমন কি সম্ভব নয়? শীতল থেকে উষ্ণ,
ঠান্ডা বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। চারজন বিজ্ঞানীর মধ্যে দুইজন বলেছে দেখবা যে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তু তাপের স্থানান্তর সম্ভব নয়, আর দুইজন বলেছে কিন্তু এমন কোন ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব নয় যার দক্ষতা বা ক্ষমতা 100%, মানে সম্পূর্ণ পরিমাণ তাপ শক্তি যতটুকু গ্রহণ করবে সেটুকুকে পুরোপুরি কাজে পরিণত করবে এমন কোন তাপ ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব নয়। যেমন আমি যদি বলি কার্নোর বিবৃতি, কার্নো কি বলেছে? কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে, কি বললাম, কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে, একটা হিট ইঞ্জিন, আমরা একটা হিট ইঞ্জিন বললাম, আমরা তো তাপ নিচ্ছি, এই তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে, যান্ত্রিক শক্তি মানে কি, গতিশক্তি, বিভব শক্তি, যেটা হোক না কেন, তো এই নির্ণয় করা কিন্তু মানে কি বলবো, সম্পূর্ণ পরিমাণ তাপ শক্তিকে না, তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে নির্ণয় করা কিন্তু সম্ভব নয়। এটা বললো কার্নো। ওকে, এরপরে ক্লসিয়াস যেটা বললো, আমি যদি বলি যে ক্লসিয়াস, আমি দুটাটা একটু ব্যাখ্যা করে দিই। ক্লসিয়াস কি বললো? যে বাহিরের কোনো সাহায্য ছাড়া কোনো নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। তাহলে এই যে কথাগুলো সবই সম্ভব নয়। শীতল থেকে উষ্ণ আর দক্ষতা 100%, যেটা বললাম, তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এই চারজন বিজ্ঞানীর কনসেপ্ট কিন্তু তোমাদের বা কথাটা কিন্তু একদম হুবহু তাদের মধ্যে করে মুখস্থ করতে হবে যে কোনো একটা টেক্সট বই থেকে। ওকে, এই গেল আমাদের এই চ্যাপ্টারের প্রথম যেটা বিষয়। এরপরে আমাদের পড়তে হবে কিছু প্রক্রিয়া, প্রত্যাগামী ও অপ্রত্যাগামী প্রক্রিয়া। কি বললাম? প্রত্যাগামী ও অপ্রত্যাগামী প্রক্রিয়ার পার্থক্য কিন্তু পরীক্ষা আসে। খুব সিলি সিলি বিষয় কিন্তু আসে, যেগুলো তুমি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করো। এবং আমি শুধু খাতা দেখতেছি, তোমাদের সাথে শেয়ার করতাম, যাই হোক খাতাটা সরাসরি শেয়ার করতে পারি না কারণ নিয়মের বিরুদ্ধে। তারপরেও যে লেখাগুলো দেখতেছি খুবই খারাপ ধরনের লেখা। তাপগতিবিদ্যারই আমি এবার খাতা পেয়েছি, তো খুবই খারাপ ধরনের লেখা। কি জন্য আমি বলবো? যেগুলো সিম্পল প্রশ্ন, 4-এ বা 3-এ 3 পার কথা, যেমন খ বিভাগের প্রশ্ন 3-এ বা 3-এ বা 5-এ 5 পার কথা বা 3-এ 3 পার কথা, 1-এ 1 পার কথা, সেই সিম্পল বিষয়েই একদম খারাপ অবস্থা, একদম কি খারাপ অবস্থা। এরকম আমি হলপ করে বলতে পারি যে আমি এই পর্যন্ত 10-12টা খাতা দেখলাম, তার মধ্যে 2টা কি 3টা খাতায় ভালো নাম্বার পেয়েছে, বাকি কিন্তু মানে 10-12টা খাতা দেখেছি হয়তোবা, তার মধ্যে 2জন ভালো করছে, 10 জনই কিন্তু খুবই খারাপ অবস্থা, নাজুক অবস্থা, ফেল করবে নিশ্চিত, এরকম অবস্থা হয়ে গেছে। ওকে, তাহলে কি জন্য আমি যেটা বলতেছি, এই সহজ বিষয়গুলো তোমরা গুরুত্ব দিচ্ছ না, শুধু প্রমাণের বিষয় গুরুত্ব দিচ্ছ। ওকে, প্রমাণটাও পারতেছো না, অর্ধেক ইনকমপ্লিট থাকতেছে, আর সহজটাও ভালো মার্ক আসতেছে না। যেমন এই কি বললাম, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, এটা কিন্তু পরীক্ষা আসে। সবাই জানি সামনের অবস্থা মানে যে যে হিসাবে কি বলে, যে কি বললাম, যে প্রক্রিয়া সামনের অবস্থা থেকে মানে একদিকে যাবে আবার আগের অবস্থায় ফিরে আসবে, যেমন বরফ গুলো পানি, পানি জমে মানে বরফ, এই প্রক্রিয়াগুলোকে কি বলতেছে আমরা? প্রত্যাগামী প্রক্রিয়া। আর যে প্রক্রিয়া আগের অবস্থায় ফিরে আসে না, যেমন একটা চেয়ারকে, আমার সামনে যে চেয়ার আছে, হ্যাঁ, এই চেয়ারটাকে যদি আমি ফ্লোরে টেনে এক পাশে নিয়ে যাই, হ্যাঁ, আবার যদি নিয়ে ওই পাশে চলে যাই, আগের অবস্থায় নিয়ে যাই, তাহলে কিন্তু ঘর্ষণ করার জন্য কিছু তাপ শক্তি ব্যয় হয়ে যাবে, এটা আগের অবস্থায় ফিরে পাবো না আমরা, হ্যাঁ, শক্তিটাকে আগের অবস্থায় ফিরে পাবো না, তাহলে এটাকে কি বলবো? অপ্রত্যাগামী প্রক্রিয়া। তারপরে এখানে এনার্জি, এটা শক্তির কনজারভেশন মেনে চলে, এটা কনজারভেশন মেনে চলে না, আর শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে, মেনে চলে না, শক্তির অপচয় হয়, শক্তির অপচয় হয় না। যে এই ধরনের পার্থক্য কয়টা তুমি পারবা? একটা, দুইটা, তিনটা? লেখার পরে কিন্তু তোমার লিমিট মানে জিনিসটা ই হয়ে যায়, কি বলে, লিমিটেশন হয়ে যায়। তো এটা পারার জন্য কিন্তু তোমাকে ফুল প্রিপেয়ার নিতে হবে যে আমি কোনটা কোনটা লিখবো। যেমন এই যে তোমার কি বলে, প্রত্যাগামী প্রক্রিয়া, হ্যাঁ, এটা প্রত্যাগামী প্রক্রিয়ায় শক্তির অপচয় হয় কি হয় না? প্রত্যাগামী প্রক্রিয়া শক্তি অপচয় হয় না, এখানে শক্তি অপচয় হয়। তো তোমাকে ভালো করে মেমোরাইজ করতে হবে। এই প্রক্রিয়াটার পার্থক্য একদমই সহজ, একদমই সহজ, ইন্টার লেভেলেও আছে, কিন্তু তোমরা ভালো লিখতে পারো না। যেমন প্রত্যাগামী প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? ধীর প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ধীর প্রক্রিয়া। আর অপ্রত্যাগামী প্রক্রিয়া কি? দ্রুত একটা প্রক্রিয়া কিন্তু, হ্যাঁ। সিস্টেম প্রাথমিক অবস্থায় ফিরে আসে, সিস্টেম প্রাথমিক অবস্থায় ফিরে আসে না, জানা জিনিসটাকে একটু মডিফাই করে সুন্দর করে লেখা কিন্তু। ওকে, তাহলে এই পার্থক্যটা কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, তোমরা কিন্তু আমি যে একটা বললাম তার মধ্যে কিন্তু, হ্যাঁ, যে চারটা বললাম তার সেটা লিখলেই কিন্তু হয়ে যায়। ওকে, কিন্তু ভালোভাবে লিখবা, সংজ্ঞা তারপরে তার বৈশিষ্ট্যগুলো এভাবে পার্থক্য করে লিখবা। ওকে,
এরপরে যে আমাকে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে মূল বিষয় তাপ ইঞ্জিনের দক্ষতা, কার্নো ইঞ্জিন। তাপ ইঞ্জিন কি, হ্যাঁ? এখন আর নাই, অনেকে বলে স্যার সাজেশন দেন কোর্স, আর দেখতেছি তো এখন আর ওরকম সব মানে বুঝে গেছো তোমরা আর কি, ন্যাশনাল যারা পড়তেছো, আমি তোমাদের স্যার হিসেবে আছি, তোমাদের আর ওইভাবে কিন্তু হবে না। ওইভাবে কিন্তু আর হবে না যে শুধুমাত্র একটা সাজেশন পড়লাম আর তোমার পরিপূর্ণ প্রশ্ন কমন পেলাম, ভালো লিখতে পারলাম, ভালো মার্ক পেলাম, এটা কিন্তু হবে না। এভাবে আর হবে না। তো যাই হোক, তাপ ইঞ্জিন। যে ইঞ্জিন তাপ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে বা তাপ শক্তিকে কাজে রূপান্তর করবে তাকে বলা হয় হচ্ছে তাপ ইঞ্জিন। সহজ একটা ব্যাপার, এখান থেকে সংজ্ঞার বেশি কিছুই করার নেই। দক্ষতা, আউটপুট ভাগ ইনপুট গুণ 100%, এভাবেই প্রকাশ করে থাকি। তাহলে নিচেরটাকে কি বলে? মোট প্রদত্ত ক্ষমতা ওর একটা ইঞ্জিন। আমরা যে পরিমাণ ইনটেক করি খাবার দাবার, ধরো আমি 500 ক্যালোরি খাবার খেলাম, হ্যাঁ, যে খাবারগুলো ফুডগুলো খাচ্ছি, ফলমূল কিংবা চিকেন, বিফ যাই হোক না কেন, মাটন যাই হোক না কেন, আমরা ধরলাম যে 5,000 কিলো ক্যালোরি খাবার খেলাম। তো এটা খাওয়ার পর আমি যে কাজটা করব, যে এই টেবিল চেয়ার সরানো কিংবা কোনো হাতুড় দিয়ে পিটানো যাই করি না কেন, তাহলে সেই কাজের পরিমাণ কিন্তু 5,000 ক্যালোরি হবে না। যেটুকু আমি গ্রহণ করব তার সেইটুকুই আমি বর্জন করবো, এরকম না, করা যাবে না। তাহলে কোনো একটা ইঞ্জিনের বা কোনো একটা সিস্টেমের যাই বলে না কেন, দক্ষতা তাকেই বলবো। নিচেরটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা এবং উপরেরটা হচ্ছে কাজে রূপান্তরিত ক্ষমতা। তাহলে কোনো একটা সিস্টেম ইঞ্জিন প্রদত্ত তাপের বা প্রদত্ত শক্তির বা তাপের যে যতটুকু অংশ কাজে রূপান্তর করে, একটা সিস্টেম বা একটা ইঞ্জিন মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতার যতটুকু কাজে রূপান্তর করে তাকে বলা হয় কিন্তু দক্ষতা বা কর্মদক্ষতা বলতে পারো। ওকে, তার মানে আউটপুট ভাগ ইনপুট, এটাকে বলা হয় দক্ষতা। কার্নো ইনপুট এটা বলতে পারি আমরা। ক্লাসে যারা আছো কমেন্টস করলে ভালো লাগবে, ক্লাস অনেকেই দেখছো। ওকে, ওকে। বিজ্ঞানী সাদি কার্নো একটি ইঞ্জিন কল্পনা করেন যা নাকি সম্পূর্ণ পরিমাণ তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে, যার কর্মদক্ষতা নাকি শতভাগ হতে পারে, কিন্তু অঙ্ক বা বই পুস্তকে কখনোই মানে বাস্তবে কখনো হতে পারে না। সেই ইঞ্জিনকে বলা হয় কার্নো ইঞ্জিন। সেই কার্নো ইঞ্জিনে তুমি সংজ্ঞা লিখলে, ঠিক আছে, কার্নো ইঞ্জিনের বর্ণনা করতে হবে। কি করতে হবে? বর্ণনা করতে হবে। এটাও পরীক্ষায় আসে বা আসতে পারে যে কার্নো ইঞ্জিনের বিভিন্ন পার্ট বর্ণনা করো। সিলিন্ডার, তাপ উৎস, তাপ অন্তরক, তাপ গ্রাহক। সিলিন্ডার, তাপ উৎস, তারপর কি বললাম, সরি, অন্তরক, তাপ অন্তরক একটা ছিল, তাপ গ্রাহক। এই চারটি আমি বললাম, ঠিক আছে। সিলিন্ডার, তাপ ইঞ্জিনের কারণ ইঞ্জিনের বর্ণনা, সিলিন্ডার, তাপ উৎস, তাপ অন্তরক, তাপ গ্রাহক। এটা একটু আমাকে অঙ্কন করে নি রে বাবা।
এই ইঞ্জিনে নাকি একটা সিলিন্ডার থাকে, কার্নো ইঞ্জিনে একটা সিলিন্ডার থাকে, সিলিন্ডারটাকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং এই যে একটা পিস্টন থাকে, এটা ঘর্ষণহীন ভাবে ওঠানামা করতে পারে। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমাকে কিন্তু লিখতে হবে। তুমি একটা যে কোনো টেক্সট বুকের সহায়তা নিতে পারো। প্লিজ দয়া করে বা ক্ষমা করে যাইবো না কেন, গাইড থেকে লেখো না। এবার পরীক্ষার খাতায় এসেছে, 300টা খাতায় এসেছে, দেখতেছি তো হাই রে সংজ্ঞার বৈচিত্র্য রে ভাই। দেখেই বোঝা যাচ্ছে যে কোনো একটা গাইড থেকে কপি করে লিখছো। তোমরা যে কোন পর্যায়ে চলে যাও বা তো আছো তোমরা নিজেরাই জানো না। বারবার বলি যে কি বলি, গাইড থেকে লিখো না, লিখো না, লিখো না। পেজে বলি, অনলাইন কোর্সে বলি, ব্যক্তিগতভাবে বলি না। আমারই কোর্সের স্টুডেন্ট আমাকে ছবি তুলে রেনেসা কিংবা ব্যতিক্রমের গাইডের ছবি তুলে দেয় যে স্যার এই প্রশ্নটার মানে আমি বুঝি নাই, বা এই প্রশ্নটা পড়ানো লাগবে কিনা। কারো কেউ ছবি তুলে কেউ টেক্সট বই থেকে দেয় না। বাইরে তোমরা স্টুডেন্ট না কসাই, আমি এটাই বুঝতেছি না। যার ফলাফল কি, 300টা খাতা থেকে 200টা ফেল, 100টা পাশ করাই জুলুম। ওকে, সংজ্ঞাগুলোর বৈচিত্র্য কি? তাপীয় সাম্য অবস্থার একটা সংজ্ঞা, সহজ একটা সংজ্ঞা, এত কঠিন করে বা আশ্চর্যজনক ভাবে তোমার মানে ওইখান থেকে পড়ার কি আছে? মানে গাইড থেকে পড়ার কি আছে? কি আছে গাইডে বুঝি না, সবকিছু সাজানো আছে, কোনটা সময় বইটা খোলো না। যারা রে ভাই গাইড পড়বা প্লিজ আমার অনলাইন কোর্সে ভর্তি হয়, অনলাইন কোর্সে ভর্তি হয়েও না। হ্যাঁ, বলো গাইড পড়তে দরকার নাই, তুমি ওই খাতারেই থাকো। ওই অনেক ধরনের কনস্ট্যান্ট এইটা সেটা মানে কি বলবো, গাইড টাইড পাওয়া যায় বা ধ্রুবক মানে কি বলে যে কি সাজেশন পাওয়া যায়। হ্যাঁ, সেখান থেকে খুব কমন আসে। কই রে ভাই, খাতা তো আমরা দেখি, কমন এসে কি উল্টাও? কোনো উল্টাই দিতে পারতেছো না। যে নাম্বারের অবস্থা, হ্যাঁ 60-এর মধ্যে 5, 15, 10, এই তো তোমার অবস্থা। এটা মূল বইটা খোলো। বাটপাড়া এমন পর্যায়ে চলে গেছে যে ইন্টারমিডিয়েটে পড়াতে পড়াতে অনার্স পর্যন্ত পাঠ করা শুরু করে দিচ্ছে বিভিন্ন ভাইয়েরা। কি যে অবস্থা, নিজের জীবনে ফিজিক্স করে কিছু করতে পারে না, অথচ ফিজিক্সের মহারথী হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, সিলিন্ডার, এই সিলিন্ডারটা নাকি ভেতরে একটা গ্যাস আছে। কি গ্যাস আছে রে বাবা? নাম শুনছেন আদর্শ গ্যাসের? ওই আদর্শ গ্যাস নাকি ভেতরে আছে, এটাকে বলে কার্যনির্বাহী বস্তু। এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা আছে সেটাকে বলা হয় কার্যনির্বাহী বস্তু, কার্যনির্বাহী পদার্থ বা বস্তু। এটা হচ্ছে একটা আদর্শ গ্যাস, সে কল্পনা করলো। তা আদর্শ গ্যাস কি বাস্তবে আছে? নাই। আদর্শ গ্যাস বাস্তবে নাই, ভালো কথা নাই, সে কল্পনা করছে যেটা সিলিন্ডার আছে। এই সিলিন্ডারটার দুই দেওয়াল, এই দেওয়াল দুটো যে মোটা করে আঁকাইছি, এটা হচ্ছে কি অন্তরক, মানে আশেপাশে কারোর সাথে তাপ স্থানান্তর করবে না। কিন্তু এই পাটাতন বা নিচে যে আছে পাটাতন, হ্যাঁ নিচের যে অংশ, এটা আবার পরিবাহী। হ্যাঁ, এটা আবার কি পরিবাহী, সম্পূর্ণ তাপ পরিবাহী। তার মানে এই সিলিন্ডারে শুধু তাপ ওঠানামা করবে কোন দিক দিয়ে? এই নিচের বেসমেন্ট দ্বারা। হ্যাঁ, ওকে। তাপ থেকে পাবে? একটা কি লাগবে? তাপ থেকে পাবে? একটা তাপ উৎস লাগবে। কি লাগবে? তাপ উৎস লাগবে। ওকে, তাপ উৎস। তেমনি এখানে নিচে একটা তাপ উৎস লাগানো থাকবে, যেহেতু এখানে তাপ যাওয়া আসা করতে পারে। তার মানে এই সিলিন্ডারের নিচের পৃষ্ঠ কিন্তু কি তাপ সুপরিবাহী, আর সাইডের ওয়াল গুলো আর এই পিস্টন তিনটা সহ পিস্টনও তাপ অন্তরক পদার্থ, মানে অন্তরক পদার্থ দ্বারা কাভার করা আছে। এই দিক দিয়ে তাপ যেতে পারবে না, এদিক দিয়ে তাপ যেতে পারবে না, এদিক দিয়ে তাপ যেতে পারবে না। এই কনসেপ্টগুলো লেখো না রে ভাই। যা নাম্বার দেওয়া আছে প্রশ্নে ফুল নাম্বার পাবা। এমনও খাতা দেখতেছি 5-এ 5, 7-এ 7 দিয়ে দিচ্ছে, কারণ সঠিক প্রক্রিয়া লিখেছে। আর বেশিরভাগ খাতায় ব্যাঠিক প্রক্রিয়ায় লিখেছে। ওকে, তাহলে তিনটা দেওয়াল অন্তরক পদার্থের দেওয়াল। পিস্টনটাও ঘর্ষণহীনভাবে ওঠানামা করতে পারে, এটাও অন্তরক পদার্থের তৈরি। ওকে, আমি এই জন্য মানে এরকম দাগ দাগ দিয়ে দিচ্ছি। আর এই নিচের যে পাটাতনটা সেটা কিন্তু সিলিন্ডারের নিম্ন প্রান্ত কিন্তু কি তাপ সুপরিবাহী। তো এখানে থাকবে একটা তাপ উৎস, তাপ উৎস থাকবে। তাপ উৎস সবসময় T1 একটা বক্স, এখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎস হচ্ছে T1 তাপমাত্রা থাকবে, T1 কেলভিন তাপমাত্রায়। মজার বিষয় হচ্ছে এখানে তুমি যতই তাপ উৎস, এটা উৎস, হ্যাঁ, যতই তুমি তাপের গ্রহণ দাও না কেন, যতই তাপ দাও না কেন, এর তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, T1 ফিক্সড থাকবে। এটা তো কল্পনা, এটা কি কল্পনা। তার মানে তাপ উৎস এমন একটা পদার্থ, এমন একটা মানে কল্পনা পদার্থ না, এমন একটা বক্স সে কল্পনা করেছে বা এমন একটা উৎস কল্পনা করেছে যেখানে তাপমাত্রা যতই প্রয়োগ করি না কেন, তাপ তাপ যতই প্রয়োগ করি না কেন, তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। যতই চুলা দেখে আগুন দিয়ে তুমি জাল করো না কেন, ধরো পানির তাপমাত্রা হয়ে গেছে 100 ডিগ্রি সেলসিয়াস, পানি ফুটতেছে ফুটতেছে ফুটতেছে, যতই তাপ দিচ্ছ, দেখো কল্পনার সাথে কিন্তু একটা মিল আছে। পানির স্ফুটনাঙ্ক 100, হ্যাঁ 100 থেকে 120, 120 পর্যন্ত হবে বা 30 পর্যন্ত যাও, দেখো সম্ভব হয় না। কিন্তু দেখা যায় যে 99 বা 100-তে যে ফিক্সড যাচ্ছে, যতই তাপ দাও যতই তাপ দাও। আর বিভিন্ন কারণে তাপের অপচয়ের জন্য দেখা যায় যে পানির
তাপমাত্রা বাড়তেছে না। ল্যাবে আমরা পরীক্ষা করে দেখেছি ক্লাস না, মানে ল্যাব করার সময়। তার মানে কি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পরে অনেক কিছুই কিন্তু কল্পনা করা যেতে পারে যে তাপ যতই দিন এখনো তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটবে না। এটি হচ্ছে তাপ উৎস, এমন একটি তাপমাত্রা থাকবে এবং সেটা নির্দিষ্ট তাপমাত্রায় তাপ দিলেও সেটার পরিবর্তন হবে না। ওকে, এরপর একটা সম্পূর্ণ একটা অন্তরক একটা বস্তু ধরে নেওয়া হবে। কি, সম্পূর্ণ অন্তরক একটা বস্তু থাকবে, সম্পূর্ণ অন্তরক একটা বস্তু এখানে আছে। হ্যাঁ, সেটা যে কোনো এবিসিডি কিংবা এম দাও, সম্পূর্ণ অন্তরক বস্তু, এতে কোনো তাপের গ্রহণ বা বর্জন হবে না, ইঞ্জিনের মধ্যে আছে, তাপের গ্রহণ বা বর্জন হবে না। এই সকল বিষয় থাকলে কিন্তু কার্নো ইঞ্জিন 4টি ধাপে কাজ করতে পারবে। দুইটা সমষ্ণ, একটা সমষ্ণ সংকোচন, একটা প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে সিলিন্ডারের মধ্যে বা কার্নো ইঞ্জিনের মধ্যে কি থাকবে, একটা অন্তরক বস্তু এম বা এন যাই দাও না কেন, একটা অন্তরক বস্তু থাকবে যার সাথে তাপের আদান প্রদান কিছু ঘটবে না। এরপর থাকবে তাপ গ্রাহক। তাপ গ্রাহক মানে এই যে ভেতরে কাজকর্ম হবে, তাপ গ্রহণ করবে, গ্রহণ করে কাজকর্ম করবে, আবার তাপ কাউকে দিয়ে দেবে, সেটাকে বলবো তাপ গ্রাহক। কি বলবো, তাপ গ্রাহক। তো তাপ গ্রাহক সবসময় কি তাপমাত্রায় থাকবে, টি2 তাপমাত্রায় থাকবে। তাপ গ্রাহক সবসময় টি2 তাপমাত্রায় থাকবে, টি2 তাপমাত্রায় থাকবে, এটাও ফিক্সড। সে অবশ্যই টি1 এর চেয়ে কম হবে, শীতল হবে আর কি। হ্যাঁ, সে কি করবে কিন্তু, তারও চারটা দেওয়ালের 3টা দেওয়াল হবে অন্তরক পদার্থ দিয়ে গঠিত, একটা দেওয়াল থাকবে কিন্তু শুধুমাত্র তার মধ্যে তাপ যেতে পারবে। হ্যাঁ, যাওয়া আসা করতে পারবে বা নিতে পারবে সে। হ্যাঁ, তাহলে তাপ গ্রাহক মানে সবসময় তাপ গ্রহণই করবে। যাই হোক, সে গ্রহণ করে নেবে একটা ওয়াল দিয়ে। হ্যাঁ, আর বাকি ওয়ালগুলো কিন্তু অন্তরক পদার্থ দ্বারা কাভার করা থাকবে। এই হচ্ছে তাপ ইঞ্জিনের কার্নো ইঞ্জিনের বর্ণনা। এইভাবে যদি লেখো তাহলে 3 নম্বরের জন্য আসুক আর 5 নম্বরের জন্য আসুক আর 4 নম্বরের জন্য আসুক, তুমি ফুল মার্ক পাওয়ার আশা করতে পারো। আজে বাজে লেখা লিখে হয় না। সায়েন্সে, ফিজিক্সের স্যাররা খাতা দেখে মার্ক দেয়, যারা দেয় না তাদের কথা আমি জানি না, এরকম তো সম্ভব না। খাতা দেখে মার্ক দেয় দেখেই তোমরা ভালো অ্যান্সার করে আসো তোমাদের ভাষায়, কিন্তু কখনোই কিন্তু অনেকেই কিন্তু ভালো মার্ক পড়াশোনা পাও না। এটার মূল কারণ হচ্ছে তোমার লেখা ঠিক হয়নি। ওকে, ঠিক আছে। এরপরে কার্নো ইঞ্জিনের সম্পাদিত কৃতকাজ, কার্নো ইঞ্জিনের সম্পাদিত কৃতকাজ নামে একটা বিষয় আছে, একটা প্রশ্ন আছে। কার্নো ইঞ্জিনের প্রতিটি ধাপে কৃতকাজের রাশিমালা নির্ণয় করো। আমরা অলরেডি এর আগের একটা চ্যাপ্টার যে ছিল তাপগতিবিদের প্রথম সূত্র, সেখানে কিন্তু আমরা কৃতকাজের রাশিমালা পড়েছি। সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের রাশিমালা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। ওই দুটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, এখানে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। হ্যাঁ, প্রশ্নের আনসারটা করতে পারি। ওকে, আমরা শুরু করি তাহলে, এই প্রশ্নের অংশটা শুরু করি। আর আবারও বলছি, মাঝে একটা মাস মানে কিছুদিন হয়তো একটু সমস্যা হয়েছিল, আমার ক্লাস একটু কম হয়েছে। হ্যাঁ, হয়েছে, কম হয়েছে, ডিউরেশন গুলো একটু কম ছিল। এখন থেকে ইনশাল্লাহ ডিউরেশন গুলো বেশি থাকবে।